আ নেই, আমি একটু করে ফেলি। আমাকে লিখেন যে, "হ্যালো তো ভাই, আমি অর্ণা। আমার বাসা ময়মনসিংহে। আমি আমার বাসার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব। আমি চাই ঘটনাটি আপনি পড়ে শোনান। প্রায় ১৭ বছর আগের কথা।" মামা তখন অস্ট্রেলিয়ায় থাকতেন। উনি বেশ কয়েক বছর সেখানে থাকেন এবং একসময় একটা অস্ট্রেলিয়ান মেয়েকে বিয়ে করেন সিটিজেনশিপ পাওয়ার জন্য। আমার মামা একটা সফটওয়্যার কোম্পানিতে জব করতো অ্যান্ড অনেক রাত পর্যন্ত অফিসে কাজ করতো। আমার বাসা ছিল অফিস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। একদিন উনি অফিসের কাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হলেন। তখন রাত প্রায় ২টা বা ২টা ৩০। উনি গাড়িতে উঠলেন অ্যান্ড ড্রাইভ করা শুরু করলেন। মামা কিছু যাওয়ার পর দেখলেন যে রোডের কোনো একটা কারণে ব্লক। সেজন্য মামা ব্যাক কল করলেন এবং ওদের রোড দিয়ে যাওয়ার জন্য অন্য রোড দিয়ে যাওয়ার জন্য প্রিপারেশন নিলেন। কিন্তু অন্য রোডে গেলে বাসার দূরত্ব অনেক বেশি হয়। আর মামা কখনো ওই রোডে যাতায়াত করেননি। তবুও কিছুই করার নেই। উনি ড্রাইভ করা শুরু করলেন। কিছুটা পথ যাওয়ার পর উনি গাড়ির হেডলাইটের আলোয় দেখতে পেলেন যে রোডের লেফট সাইড থেকে একটা মেয়ে হাত বাড়িয়ে হেল্প চাইছে। মেয়েটা মামাকে ওদের ভাষায় বলল, "আপনি কি আমাকে একটু সামনে হসপিটালে নামিয়ে দিতে পারবেন? অ্যাকচুয়ালি আমার বেবি খুব সিক।" মামার মেয়েটার প্রবলেম বুঝলেন এবং মেয়েটাকে গাড়িতে তুললেন। কিছু দূর যাওয়ার পর একটা হসপিটাল দেখা গেল এবং আমার মামা হসপিটালের সামনে মেয়েটাকে নামিয়ে দিল। মেয়েটা মামাকে রিকোয়েস্ট করল, "আপনি প্লিজ আমাকে হসপিটালের ভেতরে আমার বেবির কাছে একটু পৌঁছে দিয়ে আসুন।" মামা মেয়েটার কথা শুনে মেয়েটাকে নিয়ে হসপিটালের গেটের ভেতরে ঢুকলো। মামা অবাক হলো এই ভেবে যে হসপিটালের ভেতরে কোনো লাইটের ব্যবস্থা নেই এবং কোনো ডক্টর, নার্স কাউকে দেখা যাচ্ছে না এবং মামা কাউকেই দেখতে পেলেন না। শুধু অন্ধকারে ঢাকা ছিল চারিদিক। মামা মেয়েটার পেছনে একটা করিডোরে যাচ্ছিলেন এবং অর্ধেকের ভেতর আ আ মানে আবছা মামা দেখতে পেলেন যে করিডোরের ২ পাশে ভর্তি সাদা কিছু সাদা কিছু একটা স্তূপ। মামা আমা মামা তো মোবাইলে টর্চ জ্বালালেন এবং জ্বালানোর ট্রাই করলেন। কিন্তু কোনটা কারণে ফোনটা সুইচড অফ ছিল। মামার মনে হচ্ছে যে ফোনটা ফুল চার্জ ছিল বাট এখন অফ কিভাবে হলো? মামা কয়েকবার ট্রাই করলেন আলো জ্বালানোর জন্য বাট কাজ হলো না। মেয়েটা সামনের দিকে হেঁটেই চলেছে আর মামা পিছু যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে মা আ যে কিছু কিন্তু ২ পাশে সাদা কিসের স্তূপ রাখা আছে। মামা ভাবতে লাগলেন যে আর ভয় পেলেন। মামা মেয়েটাকে জিজ্ঞেস করলেন, "কোথায় আপনার বেবির বয়?" কিন্তু মেয়েটা কোনো উত্তর দিল না। মামা খুব খারাপ কিছু একটা গন্ধ পেতে লাগলেন। ৫ মিনিট হাঁটার পর মেয়েটা মামাকে একটা রুমের ভেতরে নিয়ে গেলেন এবং সাথে রুমের দরজা বন্ধ হয়ে গেল। মামা এবার ভীষণ ভয় পেয়ে যান এবং সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করেন। অন্ধকার এত বেশি ছিল যে নিজের শরীর পর্যন্ত দেখা যাচ্ছিল না। মামার কাছে এবার খুব স্পষ্ট হয়ে গেল যে উনি ভয়ংকর কোনো একটা কিছু কবলে পড়েছেন। কয়েক সেকেন্ড পর রুমের লাইট অটোমেটিক্যালি রুমে জ্বলে উঠল এবং মামা দেখতে পেলেন যে সারা রুম জুড়ে কাফন পরা লাশ আর লাশ। মামা দেখতে পেলেন লাশের স্তূপ। মামা যেখানে মামাকে যে মেয়েটা নিয়ে আসছিল, সে মেয়েটা ওই রুমের কোনায় বসে হিংস্র জন্তুর মতো একটা মানুষের বাচ্চা খাচ্ছে। মেয়েটা এবার মামার দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি দিল। এবার মা মামা আ দা মামা মা মামা ভীষণ রকম ভয় পেয়ে যায় এবং মামার মনে হলো যে এই রুমে সব কাফন পরা লাশগুলো যেন জেগে উঠেছে এবং এক করে জেগে উঠছে। মামা ভয় পেয়ে খুব জোরে চিৎকার করতে হেল্প মি" বলতে লাগলেন। কিন্তু তার এই চিৎকারের আওয়াজ বাইরে যাচ্ছিল না। উনি একসময় ফিল করলেন যে একটা পচে যাওয়া কাক পেছন থেকে ওনার গলা চেপে ধরছে। মামা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। পরে ওখানেই অজ্ঞান হয়ে যান এবং মামার জ্ঞান ফিরল। মামা তখন নিজেকে ওই রুমের ভেতরে পড়ে থাকতে দেখলেন। কিন্তু তখন রুমে কোনো লাশ অথবা খারাপ কিছু ছিল না। রুম জুড়ে
বোটকা একটা বন্ত। ততক্ষণে সকাল হয়ে গেছে। উনি ওখান থেকে দৌড় দিয়ে আ পিকবিদিক ভাবে ছুটে বের হয়ে আসলেন। বাসায় গিয়ে উনি ওনার গলায় আ খুব চিকন, চিকন ৬ টা আঙুলের ছাপ দেখতে পেলেন যেন কেউ খুব জোরে তার গলা চেপে ধরেছিল। এরপর আস্তে, আস্তে ওই দাগ বরাবর উনার গলায় ক্ষতের মতো হয়ে যায় এবং উনি কিছুদিন অসুস্থ থাকেন অ্যান্ড ডক্টরের ট্রিটমেন্টে আস্তে, আস্তে উনি সুস্থ হন। পরে উনি জানতে পারেন ওই রোডে যে হসপিটালটা ছিল সেটাতে অনেক বছর আগে একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ফলে অনেক, অনেক রোগী মারা যায়। এরপর অনেকদিন ওভাবেই পড়েছিল। রিপেয়ার করা হয়নি। দেন অনেকেই বলে হসপিটালটা হন্টেড। অনেকেই ওই রোড দিয়ে যাওয়ার সময় হসপিটালের উইন্ডো দিয়ে অনেক কিছু দেখতে পায় অ্যান্ড এরপর থেকে ওই হসপিটালটা অ্যাবান্ডন। এই ছিল আমার মামার সাথে ঘটে যাওয়া ঘটনা। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম লিসেনার, আপনার বলছি। আসলে ভাই আমাদের আজকে যে ঘটনাটি বলবো এটা রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ওয়ালিয়া নামক একটা গ্রামের ঘটনা। ওকে, আমরা চলে যাই ঘটনায়। সরাসরি ঘটনাতে চলে যাই। ঘটনাটি অনেক আগে ১৯৩০ থেকে ৪০ সালের মাঝামাঝি মানে এই সময়ের মধ্যে ঘটনাটি ঘটে যাওয়া মানে সূত্রপাত আরকি এই সময় থেকে আরকি। ঘটনাটি এরকম যে ওই গ্রামেরই একজন লোক ভিন গ্রাম থেকে একটা মহিলাকে বিয়ে করে নিয়ে আসে। তো বিয়ে করে নিয়ে আসার পরে সবকিছু স্বাভাবিকভাবে চলছিল। মানে সেটেল ম্যারেজ আরকি। তো স্বাভাবিকভাবে চলার পর উনাদের একটা সন্তান হয়। আচ্ছা। সন্তানের বয়স যখন ৩ থেকে ৪ বছর বা সর্বোচ্চ ৫ বছর ঠিক এরকম সময়। তো একদিন হঠাৎ মানে সকালবেলা দেখা যায় যে বাবা-মার মাঝখানে শুয়েছিল সন্তানটি। সকালবেলা তার মৃতদেহ পাওয়া যায়। মানে ওই বিছানাতেই সে মানে মৃত অবস্থায় পাওয়া যায়। মানে কেউ কিছুই বুঝতে পারছে না। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই, কিছুই নাই। তো কিভাবে মারা গেল? কেউ মানে কিছুই বুঝতে পারল না। তো গ্রাম দেশে অনেক কথা থাকে যে হয়তোবা জিনে মেরে ফেলেছে বা এই টাইপের অনেক কথা থাকে আরকি। উনারা ওরকমই মনে করলেন আরকি। তো যাই হোক উনাদের আরো একটা সন্তান ছিল। তার বয়সও যখন ঠিক এই বয়সের কাছাকাছি আরকি মানে ৩ থেকে ৫ বছরের মাঝামাঝি ঠিক সেও একই মারিতে মারা যায়। কিন্তু মৃত্যুর কারণ কেউ উদ্ঘাটন করতে পারছে না। ওই সময় অনেক ওঝা-টোঝা নিয়ে আসা হয়েছে কি ব্যাপার কি? তো ওঝারা কিছুই উদ্ঘাটন করতে পারে নাই যে কেন এটা হচ্ছে। তো এর অল্প মাসখানেক পর তারই প্রতিবেশী মানে ওই বাড়ির যিনি আছেন আরকি তো তারই প্রতিবেশী এসে বললেন যে, "আমাদের বাড়িতে মেহমান এসেছে। তো আমাদের ছোট ২ টা বাচ্চাকে তো বাসায় রাখতে পারছি না। জায়গার সংকট। তো আমার এই ২ বাচ্চাকে আপনারা আপনাদের সাথে রাখুন আজকে রাতে।" তো উনারা রাজি হয়ে গেলেন যে কেমন কি তো একদম সহজ ব্যাপার আরকি। উনার উপকার হলো। তো রাসেল ভাই পরের দিন সকালবেলা ওই ২ টা বাচ্চার মৃতদেহ পাওয়া যায়। ঠিক যেমনভাবে মানে ওই বাড়ির ওনাদের নিজেদের সন্তান মারা গেছিল, ঠিক একই রকমভাবে ওই দুটো বাচ্চারও মৃতদেহ পাওয়া যায়। কিন্তু শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নাই। মানে কিছুই না। একদম স্বাভাবিক আরকি। মানে স্বাভাবিকভাবে মারা গেছে এমন মনে হচ্ছে আরকি। তো যখন অন্যের সন্তান মারা গেল তাদের ঘরে, তখন এটা নিয়ে অনেক হই-হট্টগোল সৃষ্টি হয়ে গেল। তো তারপরও একটা সময় এটা থেমে গেল। এই ঘটনার বছর খানেকের মধ্যে শুরু হলো আরেকটা মানে সমস্যা। সেটা হলো ওই যে ওই লোকটি যে মহিলাকে বিয়ে করে নিয়ে এসেছিলেন মানে উনার ওয়াইফ আরকি। তো ওই মহিলা যেই বাড়িতে যেতেন বেড়ানোর জন্য বা কথা বলার জন্য গ্রামে। তো ওই বাড়িতে যদি কোনো ৩ থেকে ৫ বছর বয়সী কোনো শিশু সন্তান থাকে, দেখা যেত পরের দিন সেই শিশু সন্তানটা মারা গেছে। তো এটা যখন চারদিকে ছড়িয়ে গেল যে ওই মহিলা যে বাড়িতেই যায়, সেই বাড়িতে বাচ্চা মারা যায়। আচ্ছা। তখন সবাই বলল এই মহিলা হচ্ছে ডাইনি। মানে ডাইনি অপবাদ দেয়া হলো তাকে। তখন গ্রামে একটা শালির বসানো এর বিচার হবে। কি করা যায়? কারণ এর কারণে গ্রামের বাচ্চারা মারা যাচ্ছে। তখন গ্রাম থেকে সিদ্ধান্ত হলো একে গ্রাম থেকে বের করে দেয়া হয়। কিন্তু তার হাসব্যান্ড আবার তাকে খুব ভালোবাসত। তো বলে যে, "না আমার স্ত্রীর এরকম মানে প্রমাণ ছাড়া এরকম কোনো দোষারোপ করে তাকে গ্রাম থেকে বের করার এটা অন্যায়।" তখন যেহেতু গ্রামের মানে যারা কর্তা ব্যক্তিরা ছিলেন তাদের সিদ্ধান্তের বিপরীতে তার হাসব্যান্ড কথা বলে ফেলেছে। তখন বলল যে, "তোমার তার এই স্ত্রীর শাস্তি তোমাকেই নিতে হবে।" এবং তাকে খুবই মানে লজ্জাজনক কিছু শাস্তি দেয়া হয়। নিজের স্বামীর এই ধরনের লজ্জাজনক শাস্তি দেখে উনার স্ত্রী মানে মানসিকভাবে এতটাই মানে আঘাতপ্রাপ্ত হন যে উনি পাগল হয়ে যান। আচ্ছা। কিন্তু উনি যখন পাগল হয়ে যান, অদ্ভুত ব্যাপার উনি সবসময় কাঁথা জড়িয়ে থাকতেন শরীরে এবং মাথায় এবং উনার চেহারাটা বের করতেন না কোনো মানুষের সামনেই। চুপচাপ থাকতেন, কাঁথা জড়িয়ে থাকতেন। আচ্ছা। এইভাবে সপ্তাহখানেক পার হওয়ার পর হঠাৎ একদিন উনি নিরুদ্দেশ হয়ে যান ওই মহিলা। উনাকে পাওয়া যায় না। মানে একদমই পাওয়া যাচ্ছে না। তো এরকম চলে গেল অনেক দিন প্রায় ১ যোগ ১২ বছর মানে এইভাবে চলে গেল। এবং উনার হাসব্যান্ডও এর মাঝখানে আর কখনো বিয়ে করেননি। উনি ওইভাবেই ছিলেন। তো ওই মহিলার যে দেবর আরকি,
মানে ওনার হাজবেন্ডের ছোট ভাই। তো উনি আবার ব্যবসা করতেন, কারণ তৎকালীন সময় তো এইভাবে এরকম রাস্তাঘাট ছিল না। তখন ওই নদী পথেই মানে বিজনেস করতেন আর কি। তো উনি নৌকা নিয়ে গিয়েছিলেন ওই সময় আপনার ঈশ্বরদীতেই। আচ্ছা, তো ঈশ্বরদীতে উনি ব্যবসার কাজে যাওয়ার পরে ঈশ্বরদী বাজারে গিয়ে হঠাৎ করে দেখলেন যে কিছু লোক মানে একজন ব্যক্তিকে খুব বেদম মানে কোহালছে আর কি, প্রহার করছে লাঠি দিয়ে। এবং উনি দূর থেকে শুনলেন যে সেই ভিতর থেকে যে আর্তনাদটা শোনা যাচ্ছে, একটা মহিলার আর্তনাদ। তো উনি চিন্তা করলেন যে মহিলাকে কেন মারছি, তো কাছে গিয়ে দেখি তো। উনি ভিড় ঠেলে ভিতরে গিয়ে দেখেন ওই মহিলাটি অন্য কেউ নয়, ওনার সেই ভাবি, এক যুগ আগে হারিয়ে যাওয়া ওনার সেই ভাবিটি। তখন সবাইকে থামালেন, বলে যে উনি পরিচিত আত্মীয়, উনি অনেক আগে হারিয়ে গিয়েছিলেন, তো ওনাকে মারছেন কেন? সবার একই অভিযোগ যে ওই মহিলা নতুন এসেছে এই এলাকায়, যেই বাড়িতেই যায় সেই বাড়ির বাচ্চা মারা যায়। তো উনি ওনার কারণে অনেক বাচ্চা মারা গেছে। তো ইনি হচ্ছেন খুবই খারাপ একজন মহিলা। আমরা ওকে মেরেই ফেলবো, মানে পিটিয়ে মেরে ফেলবো। তখন বলে না, ইনি ভালো, উনি এরকম হারিয়ে গিয়েছিলেন, ওই যে বাচ্চা অন্য কারণে মারা যাচ্ছে। এই মানে ৭-৫ বুঝ দিয়ে ওই জায়গা থেকে তাকে নিয়ে আসা হয় আরকি। তো এখানে একটা ব্যাপার আসলে ভাই, যে উনি কোনো বাসায় বাচ্চা থাকলে মানে যদি ওই বাসায় বাচ্চা থেকে বাচ্চা মারা যেত। কিন্তু উনি যদি খাবারের মানে ক্ষুধার তাড়নায় যদি এমন কোনো বাড়িতে যেতেন, যে বাড়িতে কোনো সন্তান নাই, নিঃসন্তান দম্পতি, ওই নিঃসন্তান দম্পতির আবার সন্তান হতো। তো যার কারণে দেখা যাচ্ছে ওই যে নিঃসন্তান দম্পতি ওনাকে আবার ভালো জানতেন। উনারাই কি খাবার-টাবার দিতেন আরকি তাকে। তো এই মানে টোটাল বিপরীত একটা ঘটনা। যে উনি যে বাড়িতে বাচ্চা আছে সে বাড়িতে গেটে উল্টা হতো আর টোটাল উল্টা হতো। তো উনাকে যখন আবার মানে কালুখালীতে নিয়ে আসা হয়, নিয়ে আসার পর উনাকে ট্রিটমেন্ট করা হয়। তো ট্রিটমেন্ট তো সুস্থ হচ্ছেন না। তো যাই হোক, তো একদিন মানে কোন গ্রাম থেকে একটা খুব বড় তান্ত্রিক গোছের বা এই টাইপের আরকি একজন লোক আসেন। এসে উনাকে দেখেই বলেন যে, "একে তো এই মহিলা তো স্বাভাবিক নয়। এর উপরে মানে ভয়ংকর কোনো একটা কিছুর আসর আছে, যে ভয়ংকর কিছুটাও মানে মানে ভয়ংকরদের মধ্যেও ভয়ংকর। এটা এর সাথে আছে। তো এর থেকে তাড়াতে হবে। তা না হলে এর দ্বারা অনেক লোক মারা যাবে। বহু বাচ্চা মারা যাবে।" তখন এটা কিভাবে করা যায়? কারণ এর আগে অনেক তান্ত্রিক এসেছিলেন, কিন্তু কেউ উনার সমস্যাটা ফাইন্ড আউট করতে পারেনি কেউ। কিন্তু উনি এসে এটা ফাইন্ড আউট করে। তখন উনি উনার কিছু নির্দিষ্ট রিচুয়াল করে যে ওই মহিলার সাথে যে আছে তাকে মানে রাত্রে হাজির করা হয়। হাজির করা হলে তাকে বলা হয় যে, "তুমি এত বাচ্চাদেরকে কেন হত্যা করছো?" তখন সে বলে যে, "এই মহিলাকে আমার ভালো লাগে, কিন্তু এর কোনো সন্তান আমি হতে দেব না। এবং এ যদি কোনো বাচ্চাদের দিকে মানে তাকায়, মানে মায়ার দৃষ্টিতে তাকায়, সেই বাচ্চাকে আমি বাঁচতে দিব না। এই কারণে আমি এই বাচ্চাদেরকে হত্যা করছি।" আচ্ছা। তখন ওই তান্ত্রিক বলে যে, "তুমি একে ছেড়ে চলে যাও।" তখন সে আবার বলে যে, "না, আমি যাব না।" তো বহু ভয়-ভীতি দেখানোর পরে বলে যে, "ঠিক আছে, আমি যেতে পারি, তবে একটা শর্ত, যে এই মহিলার যদি আবার একটা সন্তান হয়, ওই সন্তানকে আমি হত্যা করব, তারপরেই আমি যাব।" আচ্ছা। তো এই প্রস্তাবে তো কেউ রাজি হয় না। তখন ওই তান্ত্রিক তার নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যম দিয়ে ওই খারাপ যেই জিনটা বা যেটাই থাকুক ওটাকে আটক করে মানে সেটাকে কোনো একটা জায়গায় উনি সেটা বিয়ে করে দেন আরকি। এরপরে মানে রাতারাতি উনি, যিনি ১ যুগ ধরে পাগল, রাতারাতি উনি ভালো হয়ে যান। আচ্ছা। উনি স্বাভাবিকভাবে ঘর সংসার করা শুরু করেন, একদম স্বাভাবিক হয়ে যান। যে উনি কোনো বাচ্চার দিকে তাকালেও আর লোক পারা যাচ্ছে না, এরকম। তো এইখানে নাসির ভাই তখন আবার ওই গ্রামে আবার অন্য ধরনের একটা ব্যবহার করতে থাকেন। সেটা হলো ওই গ্রামে মানে কিছু লোক মানে মানে ওনারা রাতের বেলা বিশেষ করে ঘরের মধ্যে যে হাসব্যান্ড ওয়াইফ ঘুমিয়ে আছে, বাচ্চা আছে সাথে, ওনারা দেখতেন যে যেমন পর্দার ওই পাশে যদি কোনো মানুষ দাঁড়িয়ে থাকে, হালকা আলোতে বোঝা যায়, ছায়া দেখা যায়। লোক দেখতেন যে ওনাদের ঘরের কোনো পর্দা বা কোনো একটা জায়গায় এরকম একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে, যেটা নারী বেশি মানে নারীর মতো দেখা যায়, এরকম একটা এবং ওই হাসব্যান্ড ওয়াইফ পাশে শুয়ে থাকলে একজন আরেকজনের চেহারা মানে ভয়ঙ্কর আকৃতিতে দেখতেন। দুইজনের চেহারা ভয়ঙ্কর আকৃতিতে দেখছে। যেটা স্বাভাবিক অবস্থায় নাই। এসব না এরকম দেখছে। তখন লোকজন বলা শুরু করে যে ওই ডাইনি মহিলা যেহেতু গ্রামে ঢুকেছে, ওই রাতের বেলা এই ধরনের ঘটনাগুলা মানে ঘটাচ্ছে। এবং আসলে ওই বাড়িতে কিন্তু ওই রাত্রে যখন মানুষ দেখতো তার সাথে সন্তান থাকলে সেও সকালে মারা যেত। মানে আবার নতুন একটা সমস্যা সৃষ্টি। যে মহিলা ওই বাড়িতে যায় না, কিন্তু অন্য কোনো কারণে মানে বাচ্চা মারা যাচ্ছে। তখন এই ঘটনা কিছুদিন চলতে থাকলো। তারপর আবার এটাও থেমে যায়। কেন থামলো এটা কেউ জানে না। কে ছিল ওই ছায়ামূর্তি? কেন? ২ জন একে অন্যকে দেখছে রাতের বেলা হঠাৎ করে এরকম ভয়ঙ্কর আকিজে। এটাও কেউ জানে, হঠাৎ করে থেমে যায়। এরপর আর যেটা ঝামেলা হয় সেটা হচ্ছে যে ওই মহিলার
একটি সন্তান হয়। যেই মহিলাটার এই যে ডাইনি আখ্যা দেওয়া হয় এবং ১২ বছর প্রায় পাগল ছিল। ওর একটা সন্তান হয়। সন্তানের বয়স যখন ৭ মাস, ৭ মাস থেকে ৭ মাস পর্যন্ত তার গ্রোথটা ঠিক ছিল। কিন্তু তারা ওই বাড়ির সবাই খেয়াল করলে বাচ্চার বয়স ১.৫ বছর, ২ বছর, ৩ বছর হয়ে যাচ্ছে। কিন্তু ৭ মাস বয়সে বাচ্চাটা যতটুকু ছিল ঠিক ততটুকুই আছে। সে বাড়েও না কমেও না, একই রকম। মানে চেহারার কোনো বয়সেরও কোনো ছাপ বাচ্চার চেহারায় পড়ছে না, শরীরে পড়ছে না। সো এরকম করে রাসেল ভাই ৫৫ বছর ওই ৭ মাস বয়সী বাচ্চা ৫৫ বছর একই রকম ছিল। আচ্ছা। ওই মহিলা মানে বৃদ্ধ হয়ে গেছে, তার অন্য সন্তান হয়েছে, তারা মারা যায় নাই। তারা বড় হয়েছে, তারা বিবাহ শাদী করেছে, তাদের সন্তান হয়েছে। ওই ছোট্ট ওই ৭ মাস বয়সীকে তারাও লালন-পালন করেছে। এই মানে ২০০০ হয়তোবা ৩-৪ সাল বা এই টাইপের কোনো একটা সময়ে ওই ৭ মাস বয়সী ওই বাচ্চাটা মারা যায়। তো এই যে বাচ্চাটা বড় হলো না, ছোট থাকলো, ওইরকমই থেকে গেল। ওরকমই থেকে গেল। এটার কোনো ব্যাখ্যা আসলে পাওয়া যায় না। এটা ওই এলাকায় সবাই জানেন। হ্যাঁ, এটা ওই এলাকায় সবাই জানেন। আর ওই মহিলা যিনি হাসব্যান্ড ছিলেন, যখন ওই মহিলা ভালো হয়ে গেলেন, সমস্যা শুরু হলো ওই হাসব্যান্ডের সাথে। সেটা হলো দেখা যাচ্ছে রাতের বেলা ঘুমিয়ে আছেন, হঠাৎ ঘরের দরজা বন্ধ কিন্তু ওনার হাসব্যান্ড বাড়িতে নেই। সো কোথায় গেল? মানে সারা গ্রামে নাই, কোথাও নাই। ৩-৪ মাস পর হঠাৎ মানে খবর পাওয়া গেল, ওনার হাসব্যান্ডকে পাওয়া গেছে কোথায়? সিলেট। কোথায় পাওয়া গেছে? চট্টগ্রামে। কোথায় পাওয়া গেছে? রাজশাহীতে। তো ওনার হাসব্যান্ডকে যখন বাড়িতে মানে নিয়ে আসা হয়, তখন ওনার হাসব্যান্ড বলেন যে, "হঠাৎ করে আমার মনে হলো কি ব্যাপার আমি এখানে কেন?" এবং উনিও মানসিকভাবে এই নিউজ দোষাল। জিজ্ঞেস করলেন যে আশেপাশের লোকের কাছে যে, "আমি এখন কোথায়?" বলে, "আপনি তো এখন সিলেটে।" "তো আমার বাড়ি তো অমুকখানে, এখানে কিভাবে চলে আসছেন?" তখন ওখানকার লোকজনই ওনাকে আমার বাড়িতে পাঠিয়ে দেয়। উনিও যতদিন জীবিত ছিলেন, ঠিক এইভাবে উধাও হয়ে যেতেন। কিন্তু সর্বশেষ যখন উনি উধাও হয়ে যান, তাও আজ থেকে কমপক্ষে ৩০-৪০ বছর আগে যখন শেষ পর্যন্ত উধাও হয়ে যান, পরে আর উনি যে কোথায় গেছেন আর কোনো খোঁজখবর পাওয়া যায় নাই। উনি আদৌ জীবিত আছেন কিনা? কিন্তু এই যে ঘটনাটা কেন হলো? ওই গ্রামে রাতের অন্ধকারে এই যে একজন পাশাপাশি শুয়ে আছে, একজন আরেকজনকে ভয়ংকর চাটিয়ে দেখতো, একটা ছায়ামূর্তি দেখতো, বাচ্চা মারা যেত। এটা আবার কে করছে? হ্যাঁ? ওই বাচ্চাটি কেন ৭ মাস বয়স থেকে আর বড় হয়নি? ৫৫ বছর একই রকম ছিল। এরকম অদ্ভুত। এইটার কোনো মানে ব্যাখ্যা বা এটার কোনো আজও পাওয়া যায় নাই। এই এলাকায় এটা খুবই একটা অর্ষিত ঘটনা আরকি। আজকে লিসেনারদের সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি যেভাবে লিখছেন আমি সে করে পড়ছি। রাসেল ভাই আসসালামু আলাইকুম। জানতে চাইবো না কেমন আছেন, কারণ আপনি সবসময় ভালো পারে। আমার নাম আব্দুস সালাম। আমি গাজীপুরে একটা কোম্পানিতে আইটি অফিসার হিসেবে কাজ করছি। আমার বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায়। আমি এবং আমার স্ত্রী দুজনেই ভূত ফিল্মের বড় ফ্যান। আজ সবার সাথে আমার স্ত্রী এবং আমার শ্বশুরের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব। সমস্যার কারণে স্টুডিওতে আসতে পারবো না, তাই ভালো লাগলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। এই ঘটনাটি আমার স্ত্রী আমাকে বলেছেন। ঘটনাটি প্রায় ১৭ থেকে ১৮ বছর আগে। আমার স্ত্রীর বয়স তখন আনুমানিক ৫-৬ বছর। আমার শ্বশুরের খালা মারা যাওয়ার কারণে আমার শ্বশুর, শাশুড়ি এবং আমার স্ত্রী রওনা হয় আমার শ্বশুরের খালার বাড়ি থেকে। আমার শ্বশুরের খালার বাড়ি আমার শ্বশুর বাড়ি থেকে ৫-৬ কিলোমিটার দূরে। তখন ছিল বর্ষাকাল। আমার শ্বশুর একটা বাইসাইকেলে এবং আমার শাশুড়ি এবং আমার স্ত্রী ভ্যানে করে যায়। সেখানে পৌঁছানোর পরে গোসল, জানাজা, নামাজ পড়াতে আসরের আজান পড়ে যায়। তারপর কবরস্থানে নেয়া হয় লাশটিকে। একটু কবরস্থানের বর্ণনা দেই। কবরস্থানটি ছিল অনেক পুরাতন। কবরস্থানের আশেপাশে কোনো বাড়িঘর ছিল না। কবরস্থানটির কোনো দেয়াল বা সীমানা বা কোনো গেট ছিল না। কারণ কবর কোনটা ঠিক মতো কার কবর কোনটা সেটাও ঠিক মতো বোঝা যেত না। গ্রামের একটা কর্নারে কবরস্থানটি ছিল। বর্ষাকাল হওয়ার কারণে কবরস্থানটিতে হালকা পানি উঠে যায়। কবর খোঁড়ার সময় অনেক কষ্টে কবর খোঁড়া হয় কারণ পানি উঠে যাচ্ছিল বারবার। লাশটি কবরস্থানে নেয়ার সময় আমার স্ত্রী কবরস্থানে বর্ষাকাল হওয়ায় কবরস্থানটিতে হালকা পানি উঠে যায়। কবর খোঁড়ার সময় অনেক কষ্ট হচ্ছিল এবং কবর খোঁড়া হয় অনেক কষ্টে কবর খোঁড়া হয় কারণ পানি উঠে যাচ্ছিল। লাশটি কবরস্থানে নেয়ার সময় আমার স্ত্রী জেদ ধরে সেও কবরস্থানে যাবে। সবাই তাকে অনেক নিষেধ করার পরেও সে কবরস্থানে যাবেই। পরে কান্নাকাটি শুরু করলে
আমার শ্বশুরের এক খালাতো ভাই এক খালাতো বলে, ঠিক ঠিক আছে, এক খালা বলে, ঠিক আছে, ও তো ছোট বাচ্চা, নিয়ে চলো, আমার কাছে থাকবে, ঠিক আছে, তার মানে খালাতো ভাই হবে, আমার কাছে থাকবে, কোনো সমস্যা হবে না। পরে লাশটিকে কবরস্থানে নেওয়া হয়। আমার শ্বশুর আমার স্ত্রীকে বলে, বাবা, তুমি তোমার আঙ্কেলের সাথে এক জায়গায় দাঁড়িয়ে থাকবা, কোথাও যেও না, যেখানে কবর দেয়া হবে তার থেকে একটু দূরে সবাই যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গায় আমার স্ত্রীকে রেখে দেওয়া হয় এবং শ্বশুর কবর দেওয়ার জায়গায় চলে যায়। একটু পরে আমার স্ত্রী সেই আঙ্কেলের বাবা সেই আঙ্কেলকে বলে যে, বাবা, এখন একটু দাঁড়াও, আমি আসছি, বলে সেও কবর দেওয়ার জায়গায় চলে যায়। আমার স্ত্রী ছোটবেলায় একটু বেশি দুষ্টু ছিল, এবার এখন সে দেখবে যে কিভাবে কবর দেয়া হয়। সে লোকজনের ভেতর থেকে বের হয়ে যায় এবং কবর দেওয়ার জায়গায় অন্য পাশ দিয়ে যেই উকি দিয়ে দেখতে যাবে, এমন সময় পুরাতন একটি কবর ভেঙে আমার স্ত্রী কবরের ভেতরে পড়ে যায়। কারণ মাটি ভেজা থাকার কারণে এমনটি হয়। কবরের ভেতর পড়ে গিয়ে আমার স্ত্রী চেঁচানো শুরু করে দেয়। পরে সবাই গিয়ে আমার স্ত্রীকে হাত ধরে তুলে সাথে সাথে বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যাওয়ার পরে সবাই আমার স্ত্রী এবং আমার আঙ্কেলকে রাগ করতে থাকে সবাই, কেন ওকে ছেড়ে গেল। পরে আমার স্ত্রীর হাত পা ভালো করে ধোয়ানো হয়, কারণ সারা গায়ে কাদা লেগে যায়। লাশটি দাফন শেষ হতে হতে মাগরিবের আজান পড়ে যায়। আমার শ্বশুর আমার শাশুড়িকে বলে, এখন তো রাত হয়ে গেছে, তোমরা এখানে থাকো, কাল সকালে চলে এসো, আমি একাই চলে যাচ্ছি, কারণ বাসায় গরু ছাগল রয়েছে। আমার শাশুড়ি বলে, ঠিক আছে, তুমি চলে যাও, আমরা কাল সকালে যাব। এবার আমার স্ত্রী জেদ ধরে সে বাবার সাথে বাড়ি চলে আসবে। সবাই বলে, বাবা, এখন এত রাত হয়ে গেছে, তুমি এখন থাকো, কাল সকালে তোমার মার সাথে যেও। আমার স্ত্রী কোনো কথাই শুনবে না, সে তার বাবার সাথে বাড়ি আসবে। পরে আমার শ্বশুর বলে, ঠিক আছে, আমার সাথে যাক, ৪-৫ কিলোমিটারের বেশি সময় লাগবে না। পরে আমার শ্বশুর এবং আমার স্ত্রী বাইসাইকেলে করে বাড়ির দিকে রওনা হয় এবং আমার স্ত্রী সাইকেলের পেছন দিকে বসা ছিল। গ্রামের কাঁচা রাস্তা আর মাঝে মাঝে হালকা কাদা আছে, কারণ তখন বর্ষাকাল ছিল। গ্রাম শেষ হলে পরে রাস্তার প্রায় ১ কিলোমিটার ফসলের জমির মাঝ দিয়ে গেছে এবং কোনো বাড়িঘর নেই। গ্রামের শেষের দিকে একটা মেহগনি গাছের বাগান ছিল, তার পাশ দিয়ে রাস্তাটা গেছে। রাত হয়ে যাওয়ায় রাস্তায় লোকজন ছিল না। আমার শ্বশুর আস্তে আস্তে সাইকেলে চালাচ্ছে যেন মেহগনির বাগানের কাছে আসে এবং হঠাৎ সাইকেলের চেইন পড়ে গেল। যখন মেহগনির বাগানের কাছে আসে সেই মুহূর্তেই সাইকেলের চেইন পড়ে গেল। আমার শ্বশুর সাইকেল থামিয়ে চেইনটা ঠিক করলো। চালাচ্ছে যেই মেহগনির বাগানের কাছে আসে, তখনই সাইকেলের চেইন পড়ে গেল। আমার শ্বশুর সাইকেল থামিয়ে চেইন ঠিক করলো। যখন চেইন ঠিক করে, তখন আমার স্ত্রী সাইকেলের ওপরেই বসা ছিল। আমার শ্বশুর খেয়াল করলো তার পাশ দিয়ে একটা কালো বেড়াল দ্রুত চলে গেল। আমার শ্বশুর চেইন ঠিক করে আবার সাইকেল চালানো শুরু করলো এবং খেয়াল করলো হঠাৎ খুব জোরে বাতাস বইতে শুরু করলো। হঠাৎ করে এত বাতাস, আমার শ্বশুর এবার একটু ভয় পেয়ে যায়। আমার শ্বশুর খুব সাহসী ছিল। সে ওইভাবেই সামনের দিকে এগোতে থাকে। একটু পরে আবারও সাইকেলের চেইন পড়ে যায়। সে আবারও সাইকেলের চেইন ঠিক করে এবং আমার স্ত্রী তখন সাইকেলে বসা ছিল। আমার শ্বশুর আবারও দেখতে পেল তার পাশ দিয়ে সেই কালো বিড়ালটি আবারও দ্রুত চলে গেল। আমার শ্বশুর চিন্তা করলো, কি ব্যাপার? এমনটা হচ্ছে কেন? আমার শ্বশুর আবার যেই সাইকেলে উঠতে যাবে, তখন মেহগনির বাগানের দিকে তাকিয়ে যা দেখতে পেল তা দেখার জন্য তা দেখে আমার শ্বশুর খুবই ভয় পেয়ে যায়। সে দেখল মেহগনি গাছের ডালের উপরে সাদা কাফনের কাপড় পরে একজন লোক বসে আছে, যার দেহ আছে কিন্তু মাথা নেই। এটা দেখে আমার শ্বশুর খুব ভয় পেয়ে যায় এবং আমার স্ত্রীকে সাইকেলের পেছন দিক থেকে সামনে নিয়ে আসে এবং কোলের ভেতরে শক্ত করে ধরে সাইকেল না চালিয়ে ঠেলা শুরু করে যায়। কারণ তখন সে কি করবে ঠিক বুঝে উঠতে পারছিল না। সাইকেল ওভাবে ঠেলতে ঠেলতে মেহগনি বাগান ছেড়ে চলে আসে। কিছু দূর যাওয়ার পরে আমার শ্বশুর আমার স্ত্রীকে বলে, বাবা, তুমি এখন চোখ বন্ধ করে থাকো, আমি না বলা পর্যন্ত চোখ খুলবা না। তো আমার স্ত্রী কথা মতো চোখ বন্ধ করে। আমার শ্বশুর দেখতে পায় যে রাস্তার মাঝখানে বিশাল আকৃতির একটা সাদা কাফন পরানো লাশ পড়ে আছে। আমার শ্বশুর এটা দেখে সে আলো ঘাবড়ে যায়। ভাবতে থাকে এবার সে কি করবে। এবার শ্বশুর চিন্তা করলো, ভয় পেলে চলবে না, যেভাবেই হোক আমার মেয়েকে নিয়ে বাসায় যেতে হবে। আমার শ্বশুর
আমার স্ত্রীকে আবারও বলে, বাবা, আমি না বলা পর্যন্ত তুমি চোখ খুলবা না। কারণ আমার স্ত্রী ওটা দেখলে হয়তো ভয় পেয়ে যাবে এবং কোনো ক্ষতিও হয়ে যেতে পারে। আমার স্ত্রী বলে, ঠিক আছে। আমার শ্বশুর দেখতে পেল লাশের পাশ দিয়ে হালকা একটু ফাঁকা জায়গা আছে, যা দিয়ে সাইকেল চালিয়ে চলে যাওয়া যাবে। আমার শ্বশুর দেখলো লাশটি কোনো নড়াচড়া করছে না বা কোনো শব্দও করছে না। আমার শ্বশুর সাহস করে সাইকেল চালানো শুরু করলো এবং এবং আমার শ্বশুরকে এবং ঠিক সেই মুহূর্তে আমার স্ত্রী তখন আমার স্ত্রী একটা বাজে গন্ধ পেল এবং আমার শ্বশুরকে বলল, বাবা, এটা কিসের গন্ধ? আমার শ্বশুর বলল, কিছু না, তুমি চোখ বন্ধ করে থাকো। এবার আমার শ্বশুর লাশটিকে ভালোভাবে অতিক্রম করে চলে যায় এবং শুনতে পায় পেছন থেকে আমার শাশুড়ি ডাকছে। আমার স্ত্রী বলে, বাবা, মা পেছন থেকে ডাকছে, দাঁড়াও, মাকেও সাইকেলে নিয়ে যাই। আমার শ্বশুর বলে, বাবা, তুমি চুপ করে থাকো, চোখ বন্ধ করে রাখো, চোখ বন্ধ করে থাকো, আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। আমার শ্বশুর খুব জোরে জোরে সাইকেল চালাতে থাকে, কিন্তু দূরে আসার পরে একটি বাঁশ বাগান সামনে পড়ে। নতুন করে বাগান বানানো হয়েছে, মাত্র ২০-৩০টা বাঁশ সেই বাগানে আছে। আমার শ্বশুর একটু দূর থেকে দেখতে পায় বাগানের বাঁশগুলো রাস্তার উপরে ভেঙে পড়ছে, আবার রাস্তা থেকে উপরে উঠে যাচ্ছে। তারপর সে লক্ষ্য করলো সেই মাথা কাটা ব্যক্তি বাঁশবাগানের মাঝখানে দাঁড়িয়ে আছে এবং তাকে হাত ইশারা করে ডাকছে। এবার আমার শ্বশুর খুবই ভয় পেয়ে যায় এবং সে কি করবে বুঝে উঠতে পারছিল না। বৃষ্টি হওয়ার কারণে রাস্তার দুই পাশে পানিতে ভরা। রাস্তা থেকে নেমে পাশ কাটিয়ে যাওয়ার উপায় নেই। আমার শ্বশুর আমার স্ত্রীকে বুকের ভেতরে করে আয়াতুল কুরসি পড়তে থাকলো। হঠাৎ সে পেছন থেকে সাইকেলের শব্দ শুনতে পেল এবং একটা লোক এসে বলছে, কি ব্যাপার, এত রাতে একটা ছোট মেয়েকে নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন কেন? আমার শ্বশুর পেছনে ফিরে তাকিয়ে দেখে একটা লোক সাইকেলে করে আসছে। আমার শ্বশুর সেই লোকটিকে হাত পা জড়িয়ে ধরে বলে, ভাই, আমার মেয়েটিকে বাঁচাই। আমার মেয়েটিকে বাড়ি পর্যন্ত আমার সাথে এগিয়ে দিয়ে আসে। লোকটি বলে, কেন, কি হয়েছে? আমার শ্বশুর বলে, দেখেন, পেছনে বাঁশের বাগানের ভেতরে একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটি বলে, কই, কিছুই তো নেই, কিছুই তো নাই। আমার শ্বশুর পেছনে তাকিয়ে দেখে সত্যিই কেউ নেই এবং বাঁশগুলোও কোনো নড়াচড়া করছে না। আমার শ্বশুর বলে, আপনি আগে আমাকে বাড়ি পর্যন্ত দিয়ে আসেন, পরে আপনাকে সবকিছু বলছি। অনেক বলার পরে সেই লোক আমার শ্বশুর এবং আমার স্ত্রীকে বাড়ি পর্যন্ত দিয়ে যায়। বাড়িতে আসতে আসতে রাত ১টা বেজে যায়। লোকটি সবকিছু শুনে বলে, ওসব কিছু না, আপনি লাশ দাফন করে আসলেন, তাই এমন হচ্ছে। আমি প্রতিদিন অনেক রাত করে ওই রাস্তা দিয়ে চলাফেরা করি, কই, আমার সাথে তো কোনোদিন এমন হয়নি। এই বলে লোকটি চলে যায়। আমার শ্বশুর এবং আমার স্ত্রী ঘুমোতে যাবে, এমন সময় আমার শ্বশুর খেয়াল করলো আমার স্ত্রীর শরীর থেকে লাশ পচা বাজে একটা দুর্গন্ধ আসছে। আমার শ্বশুর ভাবলো লাশের কাছে ছিল, সেই জন্য মনে হয় শরীর থেকে এমন গন্ধ আসছে। আমার শ্বশুর আমার স্ত্রীকে বলল, বাবা, তুমি তোমার জামা কাপড় চেঞ্জ করে ফেলো। আমার স্ত্রী যে জামা খুললো, আমার শ্বশুর খেয়াল করলো তার জামার পকেট থেকে এক টুকরো হাড় ফ্লোরে পড়লো। আমার শ্বশুর আমার স্ত্রীকে জিজ্ঞেস করলো, বাবা, তুমি এটা এটা কোথায় পেলে? তুমি এটা কোথায় পেলে? আমার স্ত্রী বলল, ওই কবরস্থানের গর্তে পড়ে গিয়েছিলাম, তখন আমার হাতের মধ্যে এই হাড়টি পড়েছিল। আমি ওটা পকেটে নিয়ে এসেছি খেলা করার জন্য। আমার শ্বশুর আমার স্ত্রীকে অনেক বকাঝকা করে এবং হাড়টি তার কাছ থেকে কেড়ে নেয়। কেড়ে নেওয়ার সময় আমার স্ত্রী ওটা দিতে অস্বীকার করে। তারপরে আমার শ্বশুর জোর করে হাড়টি কেড়ে নেয় এবং পাশের বাড়ির এক হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর সবকিছু শুনে বলে, ওই হাড়টি কোনো লাশের হাতে আঙুলের একটি টুকরো। এই হাড়টি নিয়ে আসার জন্য রাস্তায় তাদের সাথে ওই ঘটনাগুলো ঘটে। হুজুর আরও বলে, যখন সাইকেলের চেইন তুলছিল তখন যদি আপনি আপনার মেয়ে সাইকেলে বসা না থাকতো তাহলে তার ক্ষতি হতো এবং তার চোখ যদি বন্ধ না করা থাকতো তাহলে তার মাথা কাটা ব্যক্তি তা দেখে সে ভয় পেত এবং তার ক্ষতি হতো। হুজুর আমার স্ত্রীকে পানি পড়া দেয় এবং হাতটি নিজের কাছে রেখে দেয়। হুজুর আরও বলেন, আমার স্ত্রীকে যেন তার খালার বাড়ি আর বেশি না নেওয়া হয় এবং গেলেও যেন রাত্রে কোথাও বের না হয়। তার পরের দিন রাত্রে আমার শ্বশুর স্বপ্নে দেখেন সেই মাথা কাটা ব্যক্তিটি আমার শ্বশুরের কবরের পাশের কবরের ওপরে দাঁড়িয়ে আছে এবং যেই কবরের ভেতরে আমার স্ত্রী পড়ে গিয়েছিল। এরপরে কোনো অসুবিধা হয়নি
রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা। আমার স্ত্রীর কাছে আরও ভালো, ভালো কিছু ঘটনা আছে, সেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব। এটা লিখেছেন আব্দুস সালাম।